নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আমার আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের ওলাইতলার বাগানবাড়ি। স্টেশন মাস্টার তার লণ্ঠনটা আমার মুখের সামনে তুলে ধরলেন। তারপর থেমে থেমে বললেন, ওলাইতলার বাগানবাড়ি? আপনিও ওলাইতলার বাগানবাড়িতে যাচ্ছেন? কিন্তু কেন? মামদপুরের জমিদার কৃতান্ত চৌধুরী বিজ্ঞাপন দিয়েছে, তার একজন ম্যানেজার দরকার। ৩০০ টাকার মাহিনা, কেমন তাই নয় কি? তারাও একই কথা বলেছিল। কারা? আপনার আগে যারা ম্যানেজারি করতে এসেছিল। গেল ৮ সপ্তাহে ৮ জন লোক এই স্টেশনে নেমে ওলাইতলার বাগান বাড়িতে গেছে, কিন্তু তারা কেউ আর এ পথ দিয়ে ফেরেনি। বুঝলেন মশাই, তারা কেউ আর ফেরেননি। তার মানে টানে জানিনি। প্রত্যেকেই এসেছে আপনার মতো ঠিক শনিবারে, আর ঠিক সন্ধ্যার ৬টার গাড়িতে। আশ্চর্য কথা, ৮ সপ্তাহে ৮ জন! জমিদার কৃতান্ত চৌধুরীর কত ম্যানেজারের দরকার? আমার মনটা কেমন ছ্যাত করে উঠল। শুধালুম, আচ্ছা, এই জমিদার বাবুকে আপনি চেনেন? তবে নাম শুনেছি। অল্পদিন হলো এখানে এসে ওই পোড়ো বাগান বাড়িখানা কিনে তিনি বাস করছেন। তার সম্বন্ধে নানান কানাঘুষো শুনছি। আজ পর্যন্ত গায়ের কেউ তাকে দেখেননি। দিনের বেলায় ওই বাগান বাড়িখানা পোড়ো বাড়ির মতো পড়ে থাকে, কেবল রাত্রেই তার ঘরে আলো জ্বলে, লোকজনকেও দেখা যায় না। ও বাড়ির সবই অদ্ভুত। আজ অমাবস্যা, আকাশে চাঁদ উঠবে না, তারপর মেঘের পর মেঘ জমে আছে। ঠান্ডা হাওয়া পেয়ে বুঝলুম বৃষ্টি আসতে আর দেরি নেই। সঙ্গে আমার শখের বুলডগ রোভার ছিল। ওলাইতলার বাগানবাড়ির দিকে অগ্রসর হবার উপক্রম করলুম। স্টেশন মাস্টারের কথায় কান পাতবার দরকার নেই। লোকটার মাথায় বোধহয় ছিট আছে, নইলে এমন সব আজগুবি কথা বলে। স্টেশন মাস্টার ডেকে বললেন, মশাই, তাহলে নিতান্তই যাবেন? এইরকমই তো মনে করছি। তাহলে পথঘাট একটু দেখে শুনে যাবে। ওলাইতলার বাগান বাড়ির ঠিক আগেই একটা গোরস্থান আছে। আগে সেখানে খ্রিস্টানদের গোড় দেওয়া হতো। গোরস্থানের নাম ভারী খারাপ। সন্ধ্যার পর সেদিকে কেউ যেতে চায় না। আমি আর থাকতে পারলুম না, বললুম, মশাই, মিথ্যে আমায় ভয় দেখাচ্ছেন। আমি কাপুরুষ নই, দরকার হলে ওই গোরস্থানে শুয়েই রাত কাটাতে পারি। অত্যন্ত দয়ার পাত্রের দিকে লোকে যেমন ভাবে তাকায়, সেইভাবে আমার দিকে তাকিয়ে স্টেশন মাস্টার একটুখানি ম্লান হাসি হাসলেন, কিন্তু মুখে কিছু বললেন না। দামোদর নদীর ধারে ওলাইতলার সেই প্রকাণ্ড বাগান ও প্রকাণ্ড বাড়ি। মাইলখানেক পথ চলার পর যখন তার ফটকের সম্মুখে গিয়ে দাঁড়ালুম, তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। দেউড়িতে দারবানের কোনো সাড়া না পেয়ে ফটক ঠেলে ভিতরে ঢুকলুম। আমার হাতে ছিল একটি হ্যারিকেন লণ্ঠন। তারই আলোতে যতটা পারা যায় দেখতে দেখতে এগুতে লাগলুম। অনেককালের পুরনো বাগান, এবং তার অবস্থা এমন যে তাকে বাগান না বলে জঙ্গল বলাই উচিত। পুকুরের পাশ দিয়ে যেতে যেতে বললুম,
পানায় তার জল নজরে পড়ে না, খাটগুলোও ভেঙে গিয়েছে। বাড়িখানার অবস্থাও তথৈবচ। ভাঙা জানালা, ভাঙা থাম, চুন বালি সব খসে পড়েছে। যে জমিদার ৩০০ টাকা মাইনে দিয়ে ম্যানেজার রাখবেন, এইখানে তার বাস? মনে খটকা লাগলো। অসংখ্য ঝিঝি পোকার আর্তনাদ ছাড়া কোথাও জনপ্রাণীর সাড়া নেই, অথচ বাড়ির ঘরে ঘরে আলো জ্বলছে। একটু ইতস্তত করে চেঁচিয়ে ডাকলুম, বাড়িতে কে আছে? সামনের ঘর থেকে মোটা গলায় সাড়া এলো, ভেতরে আসুন। ঘরের ভেতরে ঢুকলুম। মস্ত বড় ঘর, কিন্তু কোণে কোণে মাকড়সার জাল, দেওয়ালে দেওয়ালে কালি ঝুলি, মেঝে ১ ইঞ্চি পুরু ধুলো, একটা ময়লা রং ওঠা টেবিল, ৩খানা ভাঙা চেয়ার, একটা খুব বড় ল্যাম্প ছাড়া ঘরে আর কোনো আসবাব নেই। অতিশয় শীর্ণ কুচকুচে কালো এক জরাজীর্ণ বুড়ো লোক আদুর গায়ে একখানা চেয়ারের ওপর বসে আছে। তার বুকে সব কখানা হাড় গোনা যায়। বুড়ো কথা কইলে ঠিক যেন হাড়ির ভেতর থেকে তার গলার আওয়াজ বেরুল। সে বললে, আপনি কাকে চান? জমিদার কৃতান্ত বাবুকে। ও নাম আমারই। আপনার কি দরকার? আপনি একজন ম্যানেজার খুঁজছেন, তাই। বুঝেছি, আর বলতে হবে না, বসুন। কৃতান্তবাবুর কাছে গিয়েই রোভার হঠাৎ গড়র গড়র করে গর্জে উঠল। কৃতান্তবাবু ক্রুদ্ধ স্বরে বললেন, ও কি, সঙ্গে কুকুর এনেছেন কেন? কামড়াবে নাকি? রোভারকে এক ধমক দিল। সে গর্জন বন্ধ করল বটে, কিন্তু আমাদের কাছ থেকে অনেক তফাতে সরে গিয়ে তীক্ষ্ণ সন্দিগ্ধ চোখে কৃতান্তবাবুর মুখের পানে তাকিয়ে রইল। বিরক্তভাবে কৃতান্তবাবু বললেন, ও কুকুর টুকুর এখানে থাকলে চলবে না, ওকে এখনই তাড়িয়ে দিন। আমি বললুম, তাড়ালেও ও যাবে না। রোভার আমাকে ছেড়ে এক দণ্ডও থাকে না, রাত্রেও আমার সঙ্গে ঘুমোয়। রাত্রেও ও বেটা আপনার সঙ্গে ঘুমোয়? কি বিপদ, কি বিপদ! বলে তিনি চিন্তিত মুখে ভাবতে লাগলেন। রোভার রাত্রে আমার সঙ্গে ঘুমোবে শুনে কৃতান্তবাবুর এতটা দুশ্চিন্তার কারণ কি বুঝতে পারলুম না। খানিকক্ষণ পরে কৃতান্তবাবু উঠে দাঁড়িয়ে বললেন, একটু বসুন, আপনার খাওয়া শোয়ার ব্যবস্থা করে আসি। সেজন্য আপনাকে ব্যস্ত হবার দরকার নেই, আগে যে জন্য এসেছি সেই কথাই হোক। আজ আমার শরীরটা ভালো নেই, কথাবার্তা সব কাল সকালেই হবে। এই বলে কৃতান্তবাবু বেরিয়ে গেলেন। খানিক পরে তিনি আবার ফিরে এসে বললেন, আসুন, সব প্রস্তুত। তার পেছনে পেছনে অগ্রসর হলো। মস্ত উঠান ও অনেকগুলো সারবন্দি ঘর পেরিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় গিয়ে উঠল। বাড়ির সর্বত্রই সমান ভগ্নদশা, ধুলো আর জঞ্জালের স্তূপ, চামচিকে আর বাদুড়ের আনাগোনা। একটা চাকর বাকর পর্যন্ত দেখা গেল না। নির্জন বাড়ি যেন খাঁ খাঁ করছে। একটা ছোট ঘরে গিয়ে ঢুকল। সেই ঘরখানা বেশি নোংরা নয়। একপাশে ছোট একখানা চৌকি, তার উপরে বিছানা পাতা, আর একপাশে থালায় খাবার সাজানো রয়েছে। কৃতান্তবাবু বললেন, এখনই খেয়ে নিন, নইলে খাবার ঠান্ডা হয়ে যাবে। নানান কথা ভাবতে ভাবতে মাথা হেট করে খেতে খেতে হঠাৎ মুখ তুলে দেখি কৃতান্তবাবু এক দৃষ্টিতে
আমার পানে চেয়ে আছেন, আর তার কোটরগত দুই চক্ষুর ভেতর থেকে যেন দুটো অগ্নিশিখা জ্বলছে। আমি মুখ তুলে তাকাতে না তাকাতেই সে আগুন নিভে গেল। মানুষের চোখ যে এমন জ্বলতে পারে আমি তা জানতুম না। ভয়ানক। কৃতান্তবাবু বললে, আজ তাহলে আমি আসি, খেয়ে দে আপনি শুয়ে পড়ে। বলে যেতে যেতে আবার দাঁড়িয়ে পড়লেন। আর দেখুন, রাত্রে এই ঘরের জানালাগুলো যেন খুলবে না। একে তো বৃষ্টি হচ্ছে, তার উপরে। বলতে বলতে হঠাৎ থেমে গেলেন। থামলেন কেন? কি বলছিলেন বলুন না। ওধারের জানালা খুললে গোরস্থান দেখা যায়। তা দেখা গেলেই বা? সেখানে হয়তো কিছু এমন দেখতে বা এমন সব গোলমাল শুনতে পাবেন রাত্রে মানুষ যা দেখতে কি শুনতে যায় না। আমি তাচ্ছিল্যের হাসি হাসল। কৃতান্তবাবু বললেন, হ্যাঁ, আরেক কথা, আপনার ওই বিশ্রী বুলডগটাকে বেঁধে রাখবেন। কুকুর অপবিত্র জীব। রাত্রে ও যে বিছানায় গিয়ে উঠবে এটা আমি পছন্দ করি না, বুঝলেন? আচ্ছা। কৃতান্তবাবু বেরিয়ে গেলেন, কিন্তু তার শেষ ইচ্ছা আমি পূর্ণ করিনি। রাত্রে রোভার বিছানার ওপর আমার সঙ্গেই শুয়েছিল। অনেক রাত্রে দারুণ যাতনায় আমার ঘুম ভেঙে গেল। কে আমার গলা টিপে ধরেছে। দুখানা লোহার মতন শক্ত হাত আমার গলার ওপরেই ক্রমে বেশি জোরে চেপে ধরতে লাগল। প্রাণ যখন যায় আচম্বিতে আমার গলার ওপর থেকে সেই মারাত্মক হাতের বাঁধন আলগা হয়ে খুলে গেল। তারপরেই ঘরময় খুব একটা ঝটাপটি ও হুড়োহুড়ির শব্দ। কিন্তু তখন সেদিকে মন দেওয়ার সময় আমার ছিল না। গলা টিপুনির ব্যথায় তখন আমি ছটফট করছি। ব্যথা যখন একটু কমল তখন ঘর স্তব্ধ। তাড়াতাড়ি উঠে বসল। আলোটা নিভে গিয়েছিল, আবার জ্বালালো। কিন্তু যে আমার গলা টিপে ধরেছিল ঘরের ভেতরে সেও নেই, বিছানার ওপরে রোভারও নেই। রোভার রোভার বলে অনেকবার ডাকলো, কিন্তু তার কোনো সাড়া পেলুম না। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম রাত 1টা বেজে গেছে। দরজা দিয়ে বাড়ির ভেতর দিকে তাকিয়ে দেখলুম অন্ধকার যেন জমাট বেঁধে আছে। সে অন্ধকার দেখলেই প্রাণ কেমন করে ওঠে। সে অন্ধকার যেন জ্যান্ত কোনো হিংস্র জন্তুর মতো আমার ঘাড়ের ওপর লাফিয়ে পড়বার জন্য প্রস্তুত হয়ে আছে। চট করে দরজাটা আবার বন্ধ করে দিলাম। ঘরের এ দরজাটা আগেই বন্ধ করে শুয়েছিল, কিন্তু যে আমাকে আক্রমণ করেছিল সে তাহলে কোন পথ দিয়ে ঘরে ঢুকেছিল? এদিকে ওদিকে তাকিয়ে ঘরের ভেতরে আরেকটা দরজা আবিষ্কার করল। ঠেলতেই সেটা খুলে গেল এবং ভক করে একটা বিষম একটা দুর্গন্ধ এসে আমাকে যেন আচ্ছন্ন করে দিল। আলোটা ভালো করে তুলে দেখলুম সে কি ভীষণ দৃশ্য। ঘরের মেঝেতে রাশি রাশি হাড়, মরার মাথার খুলি ও রক্তমাখা কাঁচা নাড়ি ভুড়ি ছড়িয়ে পড়ে আছে। একদিকে একটা কাঁচা মরার মুন্ডুও মাটির ওপর হাঁ করে রয়েছে। দুম করে দরজাটা আবার বন্ধ করে দিল। এ আমি কোন পিশাচের খপ্পরে এসে পড়েছি? আমার দম যেন বন্ধ হয়ে আসতে লাগলো। তাড়াতাড়ি ঘরের জানালাগুলো খুলে দিলে। বাইরে আকাশ ভরা অন্ধকারকে ভিজিয়ে হুড় হুড় করে বৃষ্টি পড়ছে, আর চকচক করে বিদ্যুৎ চমকাচ্ছে, আর হো হো করে ঝোড়ো হাওয়া ছুটছে। আরও কি, বিদ্যুতের আলোতে বেশ দেখা গেল সামনের তালগাছটার তলায় কে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে, ঠিক যেন একটা ছোট ল্যাংটো ছেলে। সে লাফিয়ে লাফিয়ে নাচছে
আর গান গাইছে। আবার কখনো মনে হয় একদল আতুরের শিশু ট্যাঁ ট্যাঁ করে কাঁদছে। কখনো শুনি আড়াল থেকে কে খিল খিল করে হাসছে। মাঝে মাঝে কে যেন ঝমঝম করে মল বাজিয়ে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। থেকে থেকে এক একটা আলেয়া আনাগোনা করছে। তাদের আশেপাশে কারা যেন ছায়ার মতো সরে সরে যাচ্ছে, এবং বাগানের কোথা থেকে একটা হুলো বেড়াল একবারও না থেমে কেবল চেঁচাচ্ছে ম্যাও ম্যাও। আজ কি এখানে রাজ্যের ভূত প্রেত দৈত্য দানা এসে জড়ো হয়েছে, না ভয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে? যা দেখছি যা শুনছি সমস্তই অলীক কল্পনা। ও আবার কে? ঘরের দরজা কে ঠেলছে? আমার মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। জানি না দরজার ওপাশে দাঁড়িয়ে কোন বিকট বিভৎস মূর্তি আমার জন্য অপেক্ষা করছে। আবার কে ঘরের দরজা ঠেললে? আমার সমস্ত দেহ যেন পাথর হয়ে গেল। তারপরে আবার দরজার উপরে ঘন ঘন ঠেলা, এবং সেই সঙ্গে ঘেউ ঘেউ করে কুকুরের ডাক। আহ, রক্ষে পাই! এ যেন আমার রোভারের ডাক। ছুটে গিয়ে দরজা খুলে দিতেই রোভার এসে এক লাফে আমার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল। এই নির্বান্ধব ভুতুরে পুরীতে রোভারকে পেয়ে মনে হলো তার চেয়ে বড় আত্মীয় এ পৃথিবীতে আমার আর কেউ। হঠাৎ রোভারের মুখের দিকে আমার চোখ পড়ল। তার মুখময় রক্ত লেগে রয়েছে। অবাক হয়ে ভাবছি, এমন সময় বাইরের বাগান থেকে অনেক লোকের গলা পেল। জানলার ধারে গিয়ে দেখি ৬-৭টা লণ্ঠন নিয়ে ১৪-১৫ জন লোক বাড়ির দিকেই আসছে। তাদের পোশাক দেখেই বুঝলুম তারা পুলিশের লোক, এবং তাদের ভেতরে সেই স্টেশন মাস্টারকেও যখন দেখলুম তখন আর বুঝতে বিলম্ব হলো না যে থানায় খবর দিয়েছেন তিনি। মনে মনে তাকে ধন্যবাদ দিয়ে লণ্ঠনটা নিয়ে আমিও ঘর থেকে বেরিয়ে পড়লুম। পুলিশের লোকেরা সিঁড়ির তলাতেই ভিড় করে দাঁড়িয়ে উত্তেজিত স্বরে গোলমাল করছিল। ব্যাপার কি? ভিড় ঠেলে ভেতরে গিয়ে দাঁড়াতেই দেখলুম জমিদার কৃতান্ত চৌধুরীর কুচকুচে কালো ও লিকলিকের রোগা হাড় বের করা দেহটা সিঁড়ির তলায় গড়াগড়ি দিচ্ছে। তার চোখ দুটো কপালে উঠেছে, এবং সে চোখ দেখলেই বোঝা যায় কৃতান্তবাবু আর ইহলোকে বর্তমান নেই। এবং কৃতান্তবাবুর গলদেশে মস্ত একটা গর্ত, তার ভেতর থেকে তখনও রক্ত ঝরে ঝরে পড়ছে। এতক্ষণে বুঝলুম রোভারের মুখে রক্ত লেগে রয়েছে কেন। তাহলে এই কৃতান্ত চৌধুরী আমাকে আক্রমণ করতে গিয়েছিল। তারপর রোভার তার টুটি কামড়ে ধরে এ যাত্রা মতো তার সব লীলা খেলা শেষ করে দিয়েছে। স্টেশন মাস্টার দুই চক্ষু বিস্ফারিত করে বললেন, কিন্তু এ কি অসম্ভব কাণ্ড! ইন্সপেক্টর বললেন, আপনি কি বলছেন? স্টেশন মাস্টার কৃতান্ত চৌধুরীর মৃতদেহের ওপরে ঝুঁকে পড়ে ভালো করে তার মুখখানা দেখে বললেন, না, কোনো সন্দেহ নেই, এ হচ্ছে এ গায়ের ভুবন বসুর লাশ। ঠিক ২.৫ মাস আগে ভুবন বসু কলেরায় মারা পড়েছে, কিন্তু তার দেহ দাহ করা হয়নি, কারণ তার লাশ চুরি গিয়েছিল।